একদিকে আগুন নিভছে তো আরেকদিকে আগুন জ্বলছে। হিন্দুদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গালিগালাজ করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দিরে ঢুকে পুজো করতে দেওয়া হচ্ছে না। আর এই বিষয়টা নিয়ে অদ্ভুতভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের হাতে সরকার প্রশাসন সমস্ত কিছু রয়েছে, তারাও কোনো রকম কড়া পদক্ষেপ নিচ্ছে না, কোনো কড়া ব্যবস্থা করছে না। আবার পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, যারা কিনা হিন্দুত্বের ওপরে ভর করে ভোট চাইছে, তারাও এই নিয়ে কোনো কথা বলছে না, কোনো উচ্চবাচ্য প্রতিবাদ, কোনো কড়া বক্তব্য, এসব কিছুই সামনে আসছে না। বিষয়টা কি হয়েছে একটু খুলে বলি তাহলে। দেখুন, কিছুদিন আগেই একটি খবর উঠে আসে বর্ধমান থেকে। জানা যায় বর্ধমানে গীধগ্রাম বলে একটি জায়গা রয়েছে, সেখানে 350 বছরের পুরনো একটি শিব মন্দির রয়েছে। স্থানীয়রা বলছেন এই শিব মন্দিরের শিব ঠাকুর গীধেশ্বর নামে পরিচিত। তো এই গীধেশ্বরের মন্দির 350 বছরের পুরনো একটি শিব মন্দির, সেখানে 130টি পরিবারকে যেতে বাধা দেওয়া হচ্ছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা মন্দিরে যেতে পারবেন না, তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন? তারা কি মুসলিম, তারা খ্রিস্টান, বৌদ্ধ, অহিন্দু, তাই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না? না, তারা হিন্দু, কিন্তু তাদের বলা হচ্ছে তোমরা নিচু জাত, তাই তোমাদের মন্দিরে ঢোকা বারণ, তোমরা মন্দিরে ঢুকতে পারবে না, পুজো দিতে পারবে না। আমাদের এই দেশ ভারতে যখন উঁচু জাত নিচু জাত নিয়ে এই তরজা চলে, তখন কিছু মানুষজন চোখ থাকতেও অন্ধ হয়ে যান, মুখ থাকতেও তারা বোবা হয়ে যান, নির্বাক হয়ে যান, আবার কান থাকতেও তারা বধির হয়ে যান। এই সমস্ত ঘটনার কথা সামনে উঠে আসে পশ্চিমবঙ্গের মতো জায়গায়। সেখানে বলা হয় যে একটা মন্দিরে নিচু জাত বলে গালাগালি দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে লোকজনকে, তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এগুলো অস্বীকার করে যাই, আমরা বলতে চাই না না আমাদের এখানে এসব হয় না, আমরা এত জাতপাত করি না, আমরা খুব প্রগতিশীল, আমরা খুব শিক্ষিত, আমরা তো একদম এসব করি না। কিন্তু এই খবরগুলো আসতে থাকে, খুব খোলাখুলি না হলেও প্রচ্ছন্নভাবে তলে তলে এই সমস্ত জিনিসপত্র পশ্চিমবঙ্গের বুকে চলতে থাকে। যারা এই কাজ করছেন, নিচু জাত বলে কিছু মানুষকে মন্দিরে ঢুকতে না দিয়ে তাদের অধিকার কেড়ে নিচ্ছেন, তারা কিন্তু সংবিধান বিরোধী কাজ করছেন, তাদের আইনত সাজা পাওয়ার কথা। কিন্তু এই পশ্চিমবঙ্গের প্রশাসন, তারা কিন্তু সাজা দিয়েছে, কড়া সাজা শোনানো হয়েছে, এমন কোনো ঘটনার কথা, এমন কোনো উদাহরণ সামনে রাখতে পারে না। আবার আমাদের পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, যারা বলে যে তারা হিন্দু হিতে কাজ করে, তারা নাকি সনাতনীদেরই জনপ্রতিনিধি, সনাতনীদের জন্যেই তারা রয়েছে, তারাও এই নিয়ে কোনো উচ্চবাচ্য কোনো প্রতিবাদ করে না। অথচ যাদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারাও কিন্তু হিন্দু। এবং ফাইনালি যখন দেখা যায় এই গোটা ঘটনা একেবারে একটা সীমা অতিক্রম করে গেছে, এই নিয়ে কথাবার্তা তরজা তুঙ্গে উঠেছে এবং এরপর উত্তেজনা আরো বাড়তে পারে, তখন ফাইনালি গিয়ে প্রশাসনের টনক নড়ে। শিবরাত্রির কয়েকদিন আগে এই গীধগ্রামের দাসপাড়ার কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ জানান যে আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুজো দিতে দেওয়া হচ্ছে না, আমরা মন্দিরে গেলে গালিগালাজ করে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা পুজো দিতে গেলে গর্ভগৃহ খোলা হয়নি। এই অভিযোগ সামনে আসে, এই নিয়ে অনেক চর্চা তরজা চলতে থাকে এবং ফাইনালি জানা যায় আলোচনা এবং বৈঠকের মাধ্যমে জট কেটেছে এবং বলা হয়েছে যে এই গীধগ্রামের দাসপাড়ার যে বাসিন্দারা রয়েছেন, দাস সম্প্রদায়ের যে মানুষেরা রয়েছেন, তারাও মন্দিরে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন, তারাও মন্দিরে পুজো দিতে পারবেন। আচ্ছা, এটা ঠিক কত বড় জয়, বুঝতে পারছেন কি এটা কত বড় জয়? এই দাসপাড়ার একজন বাসিন্দা এককড়ি দাস, তিনি বলছেন যে আমাদের তো মন্দিরের সিঁড়িতেই দাঁড়াতে দেওয়া হয় না, পুজো দেওয়া তো অনেক দূরের কথা, আমরা মন্দিরের কাছে গেলে আমাদের তাড়িয়ে দেওয়া হয়, তোরা মুচি বলে আমাদের তাড়িয়ে দেয় এবং আমাদের মন্দিরের সিঁড়িতে পর্যন্ত দাঁড়াতে দেয় না। কল্যাণী দাস এই গ্রামেরই বাসিন্দা, একজন 60-এর কাছাকাছি তার বয়স। সেই বৃদ্ধা বলছেন, আমি ফল ফুল নিয়ে পুজো দিতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে, পুজো দিতে দেয়নি। কল্যাণী দাস, 60-এর কাছাকাছি তার বয়স। আমার বা আপনার মা তিনি নন, কিন্তু যদি হতেন, আমার বা আপনার মা যদি হতেন এবং তাকে মন্দির থেকে যদি তাড়িয়ে দেওয়া হতো, পুজো দিতে চেয়েছেন তিনি, সেটুকু তাকে দিতে না দিয়ে যদি গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হতো, তাহলে ঠিক কতটা অপমান হতো বলুন তো, কতটা অপমান হতো এবং সেই অপমান কতটা আপনার গায়ে লাগতো। এই গ্রামেরই আরেক বাসিন্দা রয়েছেন সুভাষ দাস, তিনি বলছেন ওই মন্দিরে পুজোর জন্য যখন চাঁদা তোলা হয় তখন কিন্তু আমরা টাকা দিই, তখন ওরা টাকা নেয় কিন্তু আমাদের মন্দিরে ঢুকতে দেয় না। মন্দির কমিটির কিছু লোকজন আর স্থানীয় কিছু লোকজন রয়েছেন, তারা আমাদের মন্দিরে ঢুকতে দেয় না। আমি নিজেও কোনোদিন ওই মন্দিরে পুজো দিতে পারিনি, আমার বাবা মাও কোনোদিন ওই মন্দিরে পুজো দিতে পারেননি।
মন্দিরে পুজোর সময় যখন চাঁদা নেওয়া হয় সেই টাকাটা কিন্তু এই দাস সম্প্রদায়ের মানুষের কাছ থেকেও নেওয়া হয়, কিন্তু তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এবং একজন ব্যক্তি তিনি বলছেন, আমার বাবা মা এই মন্দিরে কোনোদিন ঢুকতে পারেননি, পুজো দিতে পারেননি, আমাকেও ঢুকতে দেওয়া হয় না, আমিও কোনোদিন ঢুকতে পারিনি। সেখান থেকে আজ যদি এই খবর সামনে আসে যে ফাইনালি এই দাস সম্প্রদায়ের মানুষকে মন্দিরে ঢোকার যে অনুমতি সেটা দেওয়া হয়েছে এবং তারাও মন্দিরে যেতে পারবেন, পুজো দিতে পারবেন, অন্য সকলের মতো তারাও এই অধিকার পাবেন, এই কথা যখন তাদের জানানো হয়, ঠিক কত বড় জয় এটা একবার ভাবুন। কিন্তু এবার আপনি বলতেই পারেন, ঠিক আছে পশ্চিমবঙ্গের একটা মন্দিরের ঘটনা, এটা মিটে গেছে, একটা জায়গায় হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা, পশ্চিমবঙ্গে সব জায়গায় এরকমটা মোটেই হয় না। তাহলে বলি শুনুন, গল্প এখানেই শেষ নয়। একটা মন্দিরের কথা এটা নয়, রবি দাসিয়া মহাসংঘ নামে একটি সংগঠন রয়েছে, তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লেখা হয়েছে যে বিভিন্ন জায়গায় মুচি চামার সম্প্রদায়ের মানুষকে মন্দির থেকে সরিয়ে রাখার প্রথা চলছে। প্রচুর মন্দির রয়েছে যেখানে এই সম্প্রদায়ের মানুষজনকে নিচু জাত বলে তাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, তাদের পুজো দিতে দেওয়া হয় না এবং তাদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। এই সংগঠনের সাধারণ সম্পাদক ঋষি রামপ্রসাদ দাস তিনি অভিযোগ করছেন যে বহু জায়গায় নিচু জাত বলে বহু মন্দিরে আমাদের সম্প্রদায়ের মানুষকে ঢুকতে দেওয়া হয় না, সেখানেও প্রশাসন হস্তক্ষেপ করুক, প্রশাসন আমাদের এই অধিকার আদায় করে দিক। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছি, লিখিতভাবে তার কাছে আমরা এই দাবি জানিয়েছি, এই অনুরোধ জানিয়েছি। এই ঘটনা একটা গেল, এর সঙ্গে আপনি গীধগ্রামের ঘটনা দেখলেন। এরপর চলে আসুন নদিয়ায়। নদিয়ায় অস্পৃশ্য বলে কিছু মানুষকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নদিয়ার বৈরামপুরে একটি শিব মন্দির রয়েছে, সেখানে জানা যাচ্ছে যে অস্পৃশ্য বলে একাংশ মানুষকে সেই মন্দিরের কাছে ঘেঁষতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্থানীয় তপশিলি জাতিভুক্ত ধোপা বা রজক সম্প্রদায়ের মানুষজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না মন্দিরে। গাজনের সময় মন্দিরে তারা প্রবেশ করতে পারছেন না, তাদের সন্ন্যাসী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এই ঘটনা নিয়ে উচ্চতর আদালতে মামলা পর্যন্ত হয়েছে। আর সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রীতিমতো অবাক হয়ে প্রশ্ন করছেন, এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। বিচারপতি বলছেন যে বাংলায় এই ধরনের সমস্যা আগে ছিল বলে মনে করি না, এখনো মনে করি না যে বাংলায় এই ধরনের সমস্যা রয়েছে, কিন্তু এটা কি করে হতে পারে, কি করে এটা সম্ভব হলো, মানুষ কেন নিজেদের অধিকার পাবেন না, পুলিশের ভূমিকা কি, এত ইগো কিসের, কেন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু কেন পুলিশের ভূমিকা কেন দেখতে পাওয়া যায় না, কেন প্রশাসন নিজে থেকে উদ্যোগ নিয়ে এই সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করে না, মানুষকে তার অধিকার পাইয়ে দেয় না, যেটা প্রশাসনের কাজ, এই প্রশাসনের উপরে ভরসা করেই ওই মানুষগুলো বাঁচছেন। কেন বলুন তো, কারণ এখানে খুব সুন্দর একটা হিসেব আছে, খুব সহজ হিসেব আছে। একদিকে 100টা পরিবার, আরেকদিকে 1000টা পরিবার। 100টা পরিবারকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, আর ওই 1000টা পরিবার চায় না যে এই 100টি পরিবার মন্দিরে ঢুকুক। তাহলে অঙ্কটা তো খুব সোজা, আপনাকে শুধু দেখতে হবে 100টা পরিবারের ভোট বেশি নাকি 1000টা পরিবারের ভোট বেশি। শাসক দল বা প্রশাসনের অবস্থা কিরকম বলুন তো, অনেকটা এইরকম যে দেখুন এই যে এরা পুজো দিতে চায় আর ওরা চায় না যে এরা গিয়ে পুজোটা দিক, এর মধ্যে কিছু করতে গেলে তখন ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, সেটা যে হোক সেটা আমরা চাই না, ল অ্যান্ড অর্ডারের প্রবলেমটা আমরা চাই না। আমরা খুবই লজ্জিত যে এরকম ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও কেন ঘটছে আপনারা লজ্জিত, তারপরেও আপনারা পদক্ষেপ নিতে পারছেন না কেন? কারণ ওই সহজ অঙ্কটা, 100টা পরিবারের ভোট বেশি না 1000টা পরিবারের। এবার আপনি বলুন প্রধান বিরোধী দল বিজেপির কথা, তারা তো হিন্দুত্বের উপর ভর করে ভোট চাইছে, তারা তো হিন্দুদের মাসিহা হিসেবে সামনে উঠে এসেছে, সনাতনীদের জন্য তারা কাজ করছে। তো এই হিন্দুদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুজো দিতে দেওয়া হচ্ছে না, সেখানে তারা কেন প্রতিবাদ করছে না? শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই প্রশ্নে, এই জায়গায় তারা কেন বিঁধছে না, তারা কেন বড়সড় প্রতিবাদ করছে না, কেন এই মানুষগুলোর অধিকার পাইয়ে দেওয়ার লড়াইটা করছে না? তার কারণ আবারও এখানেও খুব সহজ একটা হিসেব, সহজ অঙ্ক, 100 না 1000, 100টা পরিবারের ভোট বেশি না 1000টা পরিবারের ভোট বেশি। সামনে ভোট এসে গেছে, অতএব প্রধান বিরোধী দল বিজেপিরও এখানে লোকসান হওয়ার চান্স রয়েছে। কাজেই নাড়াচাড়া যত না হয় ততই ভালো। মানে এই যে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে এবং বলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি। কেন? মুখ্যমন্ত্রীর রাজ্যে এত দিন ধরে, এত বছর ধরে এই ঘটনা চলছে, তারপরেও মুখ্যমন্ত্রী কোনো উত্তর দেননি, কোনো পদক্ষেপের কথা সামনে রাখছেন না। কেন? কারণ আবারও সামনে ভোট এসে গেছে, ভোটের আগে খুব একটা নড়াচড়া কারুরই পছন্দ নয়। ঠিক আছে, এখন হিন্দু মুসলিম হচ্ছে হোক, এরপরে এই উঁচু জাত নিচু জাত হিন্দুদের মধ্যেই এই সমস্যা আরও প্রকট হয়ে সামনে উঠে আসবে, তারপর শিয়া সুন্নি, তারপর ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট হচ্ছে হোক না।
পশ্চিমবঙ্গে এটা এখন আর একটা আধটা ঘটনা নয়, এখন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই ঘটনা চলছে। শুধু আমরা এটা বুঝতে দিই না, আমরা বুঝতে দিই না যে আমাদের শিক্ষিত ভদ্রলোকের মুখোশের আড়ালে আমরা এইভাবে উঁচু জাত নিচু জাত করি, আমরা ধর্ম আর জাত নিয়ে রাজনীতি করি। হিন্দু মুসলিমের গল্প যেহেতু পশ্চিমবঙ্গে এখন বেশি হচ্ছে, তাই উঁচু জাত নিচু জাত নিয়ে যে মারামারিটা হচ্ছে সেই খেলাটা আমরা এড়িয়ে যাই, সেই খেলাটা আমরা দেখেও দেখি না, কথা বলার কোনো প্রয়োজনই মনে করি না এই নিয়ে। এটাকে খুব সুন্দর একটা নামও দেওয়া হয়েছে, ইনভিজিবল কাস্টিজম। দেখানো হচ্ছে যে এটা নেই, কিন্তু আসলে এটা আছে। এই জাতপাতের গল্প রয়েছে, প্রতি পরতে পরতে রয়েছে, প্রতিনিয়ত সেটা সামনে উঠে আসছে। ইট ইজ সেড দ্যাট কাস্টিজম ইজ নট ডিরেক্টলি প্র্যাকটিসড ইন ওয়েস্ট বেঙ্গল, বাট ওয়ান নোজ হোয়াট ইট মিনস টু বি বর্ন ইন আ লোয়ার কাস্ট ফ্যামিলি। আপনি হন, আপনিও দেখতে পাবেন, আপনিও বুঝতে পারবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।